প্রযোজক হিসেবে ভি শান্তারামকে পাওয়াটা তরুণ মজুমদারের জীবনের এক মাইলস্টোন বলা চলে। বাংলা সিনেমা প্রযোজনা করতে রাজি বম্বের রাজকমল কলা মন্দির। ভাবা যায় তাও আবার পলাতকের মতো একটা ছবি, যেখানে নায়ক অনুপ কুমার, সবার প্রবল আপত্তি। একমাত্র পরিচালকের জেদের বসে সেসব ধোপে টেকেনি। মনোজ বসুর আংটি চাটুর্যের ভাই, তার হাতে পড়ে যখন চিত্রনাট্য হয়ে উঠল, বেশ কিছু পরিবর্তন এনেছিলেন গল্পে। বাউন্ডুলে চরিত্রটির জন্য নায়ক হিসেবে প্রতিষ্ঠিত কোনো মুখ চাইছিলেন না পরিচালক। এমনকি ছায়াবাণীর অসিত চৌধুরী, যিনি পরে নিউ থিয়েটার্সের বোর্ড অব ডিরেক্টরসের সদস্য হবেন, তিনি পর্যন্ত উত্তম কুমারকে নিয়ে এই ছবি করার প্রস্তাব দিয়েছিলেন পরিচালককে। রাজি হননি তরুণ মজুমদার। অবশেষে কাকতালীয়ভাবে ভি শান্তারাম স্ক্রিপ্টটা শুনে ফেলেন এবং শুনতে শুনতে চোখে জল এসে যায় তাঁর। রাজকমল কলা মন্দির সমস্ত দায়িত্ব নেবে বলে দেন পরিচালককে। তরুণবাবু হতভম্ব। এসেছিলেন অন্য একটা কাজে, জুটে গেল স্বপ্নের ছবির প্রযোজক। শুধু তাই নয়, আন্না সাহেবের হাত ধরেই তরুণ মজুমদার এমন এক বন্ধুর সন্ধান পেলেন যার সঙ্গে আগামী 25 বছর জুটি বেঁধে কাজ করবেন তিনি, হেমন্ত মুখোপাধ্যায়। বম্বেতে হেমন্ত কুমার। পলাতকের সূত্রেই এক দীর্ঘ বন্ধুত্বের পথ চলা শুরু। পরিচালক এবং সঙ্গীত পরিচালকের এত দীর্ঘ জুটি বিশ্ব সিনেমার ইতিহাসে আছে কিনা সন্দেহ। হেমন্ত মুখোপাধ্যায় এবং তাঁর দুই বন্ধু সমরেশ রায় এবং পরিমল বাবুকে নিয়ে নিউ থিয়েটার্সেরই একটা ঘরে বসলেন তরুণ মজুমদার। নিউ থিয়েটার্সের সেই ঘরে বসেই 2.5 ঘন্টা ধরে চিত্রনাট্য শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়। প্রচুর তারিফও করে গেলেন। পরিচালক এক প্রকার নিশ্চিন্ত। হঠাৎ সেদিন বিকেলে ফের পরিচালকের ঘরে হেমন্ত মুখোপাধ্যায়ের আবির্ভাব। বসুন বসুন, আপ্যায়ন পরিচালকের। না, বসতে আসেনি, একটা ব্যাপারে মাপ চাইতে এসেছি বলেই চলে যাব। তরুণ মজুমদার বলেন, মাপ মানে? অনেক ভেবে দেখলাম আপনার ছবির মিউজিক দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। শুনে পরিচালকের মাথায় হাত। বলে কি, সকালেই অত তারিফ করে গেল, এটুকু সময়ের মধ্যে এমন কি ঘটল? শেষ পর্যন্ত জানা গেল স্ক্রিপ্ট খুবই পছন্দ হয়েছে, কিন্তু আবহ সঙ্গীত এবং নেপথ্য সঙ্গীত যেহেতু পুরোটাই ফোক বেসড, অর্থাৎ মিঠো ধরনের, আর সে ব্যাপারে হেমন্ত মুখোপাধ্যায় নিতান্তই মাটো। তাই ছবির যাতে ক্ষতি না হয় তিনি সরে যেতে চান। উঠে চলেই যাচ্ছিলেন, ডেকে তাঁকে থামান পরিচালক। বহু রকম ভাবে বুঝিয়ে শুনিয়ে অবশেষে রাজি করানো হয় তাকে। সামান্য ঘটনা, কিন্তু মনে রাখা দরকার সে সময় মুম্বাই পর্যন্ত হেমন্ত মুখোপাধ্যায়কে এক ডাকে চিনত লোকজন। পোস্টারে তার নাম থাকলেই ছবি অর্ধেক হিট। সেই ব্যক্তিত্ব কি পরিমাণ নিরহংকার হলে এত সাবলীলভাবে নিজের খামতির কথা স্বীকার করতে পারেন। যাই হোক, রাজি তো হলেন। এবার নতুন সমস্যা দেখা দিল। গানগুলো লিখবেন কে? হেমন্ত মুখোপাধ্যায় একবার গৌরী প্রসন্ন মজুমদারের নাম তুললেন বটে, কিন্তু পরিচালকের ইচ্ছে আনকোড়া কাউকে দিয়ে গানগুলো লেখানোর। অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়ের সিদ্ধান্তই চূড়ান্ত। আপত্তি করলেন না হেমন্ত মুখোপাধ্যায়, বললেন একটু ভেবে জানাবেন। ইতিমধ্যে দুজনেই বম্বে এসেছেন, সেখানেই গান নিয়ে আলোচনা হওয়ার কথা। পরিচালক উঠেছেন হোটেল ডি লা মেয়ারে, চার্চগেট আর মেরিন ড্রাইভের মুখোমুখি। একদিন লাঞ্চের জন্য রিসেপশনে চাবি জমা দিতে গেছেন। দেখলেন এক শার্ট ট্রাউজার্স পরা ভদ্রলোক রিসেপশনিস্টের কাছে তরুণ মজুমদারের খোঁজ করছেন। টালিগঞ্জের বৃহৎ চিত্রনাট্যে এই প্রথম মুকুল দত্তের প্রবেশ। যতদিন বাংলা সিনেমা নিয়ে চর্চা থাকবে, বারংবার ফিরে আসতে হবে মুকুল দত্ত রচিত গানগুলির কাছে। তবে আপাতত মুকুল দত্ত বিখ্যাত নন। তরুণ মজুমদারকে নমস্কার করে নিজের পরিচয় দিয়ে বললেন, হেমন্তদা আপনার সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন। জানা গেল ভদ্রলোক টুকটাক গান লেখেন তেমন কিছু না। পরিচালক নতুন কাউকে খুঁজছিলেন বলে হেমন্ত মুখোপাধ্যায় ওকে পাঠিয়েছেন। কিন্তু কেমন লেখেন সেটা তো বাজিয়ে দেখতে হয়। স্ক্রিপ্টের সিচুয়েশনগুলো শুনতে চাইলেন মুকুলবাবু। পুরো চিত্রনাট্যটাই পড়ে শোনানো হলো। পরের দিনই একটা কাগজ নিয়ে হাজির হলেন ওই ভদ্রলোক। আহা কৃষ্ণ কালো, আধার কালো, আমিও তো কালো সখী, তবে কেন আমায় ভালোবাসলে না? ভালোবেসে মরণ ভালো, আমিও তো মরিতে চাই
আজ প্রথম পর্ব, পরবর্তী পর্বে শেষ অংশটুকু থাকবে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার। কণ্ঠে মন্দিরা। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।